তন্ডা অবজ্ঞার হাসি হেসে বলল, এত বড় দামি মেয়ে এটাও জানে না। ইনি চিৎকার করে উঠল, এই বেয়াদব মেয়ে, তুই দামি মেয়ে বলছিস কাকে? তন্ডা শান্তভাবে বলল, কাকে আবার? তোমাকে তো বললাম, কানে শুনুনি? এনি আঙুল উঁচিয়ে শাসালো, ডোন্ট ক্রস ইউর লিমিট তন্ডা। তন্ডা অবিচল থেকে বলল, সীমানাটা কার মাথায় রাখা উচিত সেটা তুমিই ভালো জানো। এবার মারমুখী হয়ে বলো, মাথা তুলিয়ে কাছে মারবো লিলিপুট কোথাকার। তন্ডা দমল না, তর্জনী উছিয়ে বলল, আর একবার যদি লিলিপুট বলেছ তবে মেরে তোমার গাল চোপড়া ভেঙে দেব। এনি বিস্ময়ে তোতলালো, কি কি বললি তুই? বলো, যা শুনেছ ঠিক শুনেছ। এই বলে তন্ডা হন হন করে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। এনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছে না যে কেউ তার সাথে এভাবে কথা বলার সাহস দেখাতে পারে। এনির পাশে থাকা নাইমা উস্কানি দিয়ে বলল, দেখলি মেয়েটার কত সাহস, তোর সাথে কিভাবে পাল্লা দিয়ে কথা বলল। এ কথা শুনে এনির শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। সে দাঁত কিরমির করে বলল, ওয়েট, ওর অবস্থা যে আমি কি করি শুধু দেখে নে। মন খারাপ কেন? বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন যেন চুপচাপ হয়ে গেছো। কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো কিন্তু। সোফিয়ার কথা শুনে তন্ডা তার দিকে তাকালো। মেয়েটা আসলে খুব ভালো, অদ্ভুত এক পর্যবেক্ষণের ক্ষমতা তার। তন্ডা কিছুক্ষণ চুপ থেকে বলল, কয়েকদিন ধরে বাবা ভীষণ অসুস্থ, তাকে নিয়ে চিন্তায় আছি। আর কিছু হয়ে গেলে আমাদের কি হবে, এই চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরছে। বাবার জন্য একটু দোয়া করো প্লিজ। সোফিয়া তন্ডার হাতটা আলতো করে চেপে ধরে বলল, অবশ্যই দোয়া করব, তুমি মন খারাপ করো না, আল্লাহ আছেন তো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু থেমে সোফিয়া আবার প্রশ্ন করলো, একটা প্রশ্ন করি তন্ডা? তন্ডা বলল, হ্যাঁ বলো। সোফিয়া একটু ঝুঁকে ফিসফিস করে বলো, বাই এনি চান্স তুমি কি রুদ্র স্যারকে ভালোবেসে ফেলেছো নাকি? তন্ডা প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনলো, কিন্তু কোনো উত্তর দিতে পারল না, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ভাষা তার জানা নেই। সে শুধু এইটুকুই বুঝতে পারছে যে সে এক অদ্ভুত মায়াজালের অমুক বাঁধনে জড়িয়ে পড়েছে। প্রেমে পড়া অনুভূতিটা আসলে বড় বিচিত্র। তন্ডার মনে হয় এখন দিন আর রাতগুলো আর আগের মতো নেই। চারপাশের বাতাসে রৌদ্রগোলার স্বর ভেসে বেড়ায়। এই যে একজনকে নিজের অস্তিত্বের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া, তার সামান্য কষ্টে নিজের বুকটা হাহাকার করে ওঠে। এটাই কি তবে প্রেম? তন্ডাকে চুপ থাকতে দেখে সোফিয়া বলে, আচ্ছা থাক, উত্তর দিতে হবে না, চলো পরে ক্লাস শুরু হয়ে যাবে। বাকি ক্লাসগুলো তন্ডা কোনো মতে শেষ করলো। ক্লাস শেষে সে সোফিয়াকে বলো, চলো কোনো লেকের পাড় কিংবা নদীর পাড় থেকে ঘুরে আসি, আমার আর কিছুতেই মন বসছে না। সোফিয়া একটু ইতস্ত করে বলল, কালকে যাই, আসলে আজকে আমার খুব আর্জেন্ট একটা কাজ আছে। তন্ডা ছিনান হেসে বলো, আরে কোনো ব্যাপার না, আমি পথ চিনি, একাই ঘুরে আসবো। সোফিয়া অপরাধবোধ নিয়ে বিদায় নিল। তন্ডা একাই লন্ডনের রাস্তা ধরে টেমস নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। টেমস নদী আজ যেন এক শান্ত গম্ভীর মায়ার চাদরে বিছিয়ে রেখেছে। নদীর ঘোলাটে পানির উপর বিকেলের মরা রোদের আভা পড়ে এক অপার্থিক রূপ ধারণ করেছে। দূরের টাওয়ার ব্রিজের মাথাটা কুয়াশার ভেতর থেকে উঁকি দিচ্ছে। তন্ডা নদীর পাড়ে আসতেই অবাক হয়ে থমকে দাঁড়ালো। সে দেখল সামনে রুদ্র বসে আছে, তার সাথে অপরিচিত একজন লোক। তন্ডার রুদ্র যখন বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল, তখন রুদ্রর পাশে বসে রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, মেয়েটাকে চেনো নাকি বুড়ো? দুজনই বারবার তাকাচ্ছ দেখছি। রুদ্র তন্ডার দিকে চোখ রেখে ধীর গলায় বলল, চিনি, আমার স্টুডেন্ট, নাম তন্ডা মাহবুব, বাসা পুরান ঢাকা। রায়ান রীতিমতো চমকে গেল। রুদ্রের মতো একরোখা মানুষ নিজের ছাত্রীর বাড়ির ঠিকানা পর্যন্ত জানে। সে হেসে বলল, বাহ, তুমি তো অনেক কিছুই জানো। রুদ্র সচকিত হয়ে রায়হানের দিকে ফিরল, গম্ভীর হয়ে বলল, আরে আমার সাথে একই ফ্লাইটে এসেছে তো, তাই আর কি। রায়হান টিপকানি কাটলো, শুধু কি তাই? রুদ্র আর কোনো উত্তর দিল না। সে দেখল তন্ডা মুখ ফিরে অন্যদিকে একাকী বসে আছে। রুদ্র আশেপাশে তাকিয়ে সোফিয়াকে খুঁজলেও দেখল না। সে ভাবল, মেয়েটা কি তবে এত দূরে একা এসেছে? তন্ডা নদীর পাশে বসে ঝিরে ঝিরে বাতাসে এলোমেলো সব কথা ভাবছিল। বাড়ির কথা, বন্ধুদের কথা, সব পেরিয়ে বারবার রুদ্র ওয়াদিত তার ভাবনার দরজায় কড়া নাড়ছিল। রুদ্র রায়হানের সাথে কথা বললেও তার মনোযোগ ছিল তন্ডার উপর।
তার মানে প্রশ্ন জাগলো, মেয়েটা একা কেন? রাহান রুদ্রের অস্বস্তি দেখে মুচকি এসে বলো, আমি বুঝতে পারছি না, এটা কি আমাদের সেই চিরচেনা রুদ্র ওয়াজিদ? রুদ্র বলো, তোমার এমনটা কেন মনে হলো? রাহান সরাসরি প্রশ্ন করলো, মেয়েটা কি শুধু তোমার স্টুডেন্ট নাকি অন্য কিছুও? রুদ্র পাল্টা প্রশ্ন, অন্য কিছু মানে? কি বলতে চাইছো তুমি? রাহান এগিয়ে হেসে বলল, বলতে চাইছি এটাই যে আমার মনে হচ্ছে আমাদের সেই রুদ্র ওয়াহিদ এবার তার পুরনো খোলস বদলাতে যাচ্ছে। রুদ্র একটা তাচ্ছিল্যের হাসি আসলো, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। হঠাৎ তন্দ্রা বসা থেকে উঠতে গিয়ে মাথাটা বনবন করে ঘুরে উঠল। সে টাচ সামলাতে না পেরে আবার বসে পড়ল। ব্যাগ থেকে পানির বোতল বের করে দেখলো পানি শেষ। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলো। সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবার আর দাঁড়াতে পারল না। সোজা জায়গাতেই ঢলে পড়ল। দূর থেকে দৃশ্যটা দেখে রুদ্র এক লাফে উঠে দৌড়ে তন্দ্রার কাছে চলে এলো। পেছনে রায়হানও ছুটল। রুদ্র তড়িঘড়ি করে তন্দ্রার নিজের কোলে তুলে নিল। তার চোখে মুখে তখন গম্ভীর উৎকণ্ঠা। সে তন্দ্রার গালে আলতো চাপড় মেরে ডাকলো, মিস মাহমুদ, মিস মাহমুদ, আর ইউ ওকে? তন্দ্রা কোনো উত্তর দিতে পারল না। তার চোখ পুরোপুরি বুজে এলো। রুদ্র অস্থির হয়ে রায়হানকে বলল, রায়হান, একটু পানি নিয়ে এসো, উনি মনে হয় সেন্সলেস হয়ে পড়েছেন। রায়হান দ্রুত পানি নিয়ে এলো এবং তন্দ্রার চোখে মুখে সেটা দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। রুদ্র চিন্তিত হয়ে বলল, এখন কি করবে? ওখানে তো এখানে একা ফেলে যেতেও পারবো না। রায়হান বলল, রেখে যাবে কেন? ওনার বাসায় দিয়ে আসো। রুদ্র বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, আমি ওনার বাসার ঠিকানা জানবো কোথা থেকে? উনি হোস্টেলে থাকেন, কিন্তু কোন হোস্টেলে সেটা তো আমার জানা নেই। রুদ্র বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, আমি ওনার বাসার ঠিকানা জানবো কোথা থেকে? উনি হোস্টেলে থাকেন, কিন্তু কোন হোস্টেলে আমার জানা নেই। রায়হান একটু ভেবে বলল, তাহলে এক কাজ করো, তোমার বাসায় নিয়ে যাও, ডাক্তার দেখাও, সুস্থ হলে না হয় পরে বাসায় পৌঁছে দিও। রুদ্র আঁতকে উঠে বলল, পাগল নাকি? আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে একা বাসায় থাকি, সেখানে একটা অপরিচিত মেয়েকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? রায়হান প্রস্তাব দিল, তাহলে চলো আমাদের বাসায় নিয়ে যাই, মা রূপা আছে, সমস্যা হবে না। রুদ্র কাছে এটাই যুক্তিযুক্ত মনে হলো। সে দ্রুত তন্দ্রাকে পাজা কোলে করে তুলে নিল। রায়হানকে বলো, গাড়িটার দরজা খুলে দাও। রায়হান বলল, তুমি ওকে নিয়ে পিছনে বসো, আমি ড্রাইভ করছি। গাড়ির পেছনের সিটে রুদ্র তন্দ্রাকে আগলে বসে রইল। তন্দ্রার মাথাটা রুদ্রের বুকের সাথে লেপ্টে আছে। মেয়েটার চুল থেকে এক মুহূর্ত অদ্ভুত সতেজ ঘেরান আসছে। রুদ্র নিজের অজান্তে তন্দ্রাকে বুকের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল এবং তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লুকিং গ্লাসে এই দৃশ্য দেখে রায়হান বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেল। সে ভাবলো, রুদ্র কি আসলে বুঝতে পারছে না যে সে তার ছাত্রীর সাথে কতটা নিবিড় জড়িয়ে পড়েছে? কলিং বেলের শব্দ শুনে পারুল বেগম দরজা খুলে দিলেন। দরজার ওপাশে যা দেখলেন তার জন্য তিনি স্বপ্নেও প্রস্তুত ছিলেন না। তার গম্ভীর একরোগা ছেলেটা একটা মেয়ের কোলে করে দাঁড়িয়ে আছে। পারুল বেগম দু হাতে মুখ চেপে শুধু বিড়বিড় করলেন, রুদ্র, এ কি? রুদ্র তার মাকে দরজায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। তার গলার স্বর স্বাভাবিক রেখে বলল, মা, ভেতরে যেতে দিবে না? পারুল বেগম সংবিত ফিরে পেল এবং রুদ্র দ্রুত দরজা ঠেলে দাঁড়ালেন। রুদ্র তন্দ্রাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার পেছনে পেছনে রায়হানও আসছে, যার হাতে তন্দ্রার লেডিস ব্যাগটা। পারুল বেগম বিভ্রান্ত চোখে রায়হানকে জিজ্ঞেস করলেন, কিছুই তো বুঝলাম না বাবা, কি হলো এটা? মেয়েটাই বেঁকে? রায়হান কাঁধ নামিয়ে বলল, আমিও ঠিকঠাক বুঝতে পারছি না মা, সবটা পরে বলছি। এরই মধ্যে রান্নাঘর থেকে রূপা বেরিয়ে এলো। তাদের দুজনে অস্বস্তিতা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তোমরা এমন করছো কেন? পারুল বেগম মেয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তোর ভাই একটা মেয়েকে কোলে করে নিয়ে এসেছে। কথাটা শুনে রূপার চোখ চড়ক গাছ। সে বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল, কি, ভাইয়া? সিরিয়াসলি? পারুল বেগম অবিশ্বাসের সুরে বললেন, বিশ্বাস না হলে আমার রুমে গিয়ে দেখ। রূপা আর এক মুহূর্ত দেরি না করে চটজলদি মায়ের রুমে চলে গেল। সেখানে গিয়ে সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুদ্র তখন তন্দ্রাকে অত্যন্ত সতর্কতার সাথে বিছানায় শুয়ে দিচ্ছিল। রূপা ভাইকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় না।
তাই নিঃশব্দে সেখানে প্রস্থান করলো। এদিকে রুদ্র তখন তন্ডার বিছানায় শুয়ে দিয়ে সরে আসতে চাইলো। তখনই ঘটলো এক বিপত্তি। সে খেয়াল করলো তন্ডার সিল্কি চুলের কয়েকটা গোছা তার শার্টের বোতামে আষ্টে পৃষ্ঠে আটকে গেছে। তন্ডার মাথাটা রুদ্র বুকের কাছে। রুদ্র যতবারই ছাড়ানোর চেষ্টা করছে চুলগুলো আরও জট পাকিয়ে যাচ্ছে। সে চাইলেও এখন দূরে সরে আসতে পারছে না। বাইরে রূপা রায়হান হাত ধরে একপাশে টেনে নিয়ে গেল। চাপা স্বরে জিজ্ঞেস করলো, রায়ের বাবা, সত্যি করে বলো তো মেয়েটাকে? ভাইয়াকে আমাদের না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চেপে বিয়ে টিয়ে করে ফেলেছে নাকি? রায়হান অসহায়ভাবে বলল, জানি না তো, আমাকে তো শুধু স্টুডেন্ট বলল। রূপা মাথা নেড়ে বলল, না না, অসম্ভব, শুধু স্টুডেন্ট হতেই পারে না। ভাইয়ার কোলে করে স্টুডেন্টকে এভাবে দেখবে, এটা কল্পনা করাও পাপ। রায়হান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? এরপর রূপা ভিতরে যে দৃশ্য দেখে এসেছে সেই শার্টের বোতামে চুল আটকে যাওয়ার মুহূর্তটা সব বিস্তারে বর্ণনা করলো। সব শুনে রায়হান নিজের কপালে হাত দিয়ে বসে পড়ল। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি? তোমার ভাই তাহলে তলে তলে টেম্পো চালাচ্ছে আর আমাদের সামনে সাজু সেজে বসে থাকে? তার মায়াবী চেহারার কথা মনে করে বলল, যাই বলো মেয়েটা কিন্তু দারুণ, আমার ভাইয়ের সাথে মানাবে ভালো। রায়হান কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দেখলো পারুল বেগমের তাদের দুজনের দিকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছেন। অন্যদিকে নিজের শার্টের বোতাম থেকে তন্ডার চুল ছাড়াতে রুদ্রকে বেশ বেগ পেতে হলো। এই প্রথম রুদ্র তন্ডাকে তো কাছ থেকে এত নিখুঁতভাবে দেখছে। মেয়েটা আসলেই সুন্দর, ছিপছিপে পাতলা গঠন, গায়ের রঙটা দুধে আলতায় মেশানো, চুলগুলো ছিলকি হলেও খুব একটা লম্বা নয়, তবে মায়াবী। রুদ্র মনে মনে হিসেব করলো, মেয়েটা লম্বায় হয়তো তার কাঁধ পর্যন্ত হবে, ঠিক যেন একটা ছোট্ট চড়ুই পাখি। মেয়েটা কে? সত্যি করে বলো তো রুদ্র। রুদ্র তন্ডার পাশে বসেছিল। দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ধরপড় করে উঠে দাঁড়ালো। মায়ের সামনে গিয়ে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট। পারুল বেগম সন্ধিহান গলায় বললেন, স্টুডেন্ট? জোর দিয়ে বলল, হ্যাঁ মা, শুধুই আমার স্টুডেন্ট। পারুল বেগম আবার জিজ্ঞেস করলেন, নাম কি এই মেয়ের? রুদ্র এক পলক অবচেতন তন্ডার দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, তন্ডা, তন্ডা মাহবুব। পারুল বেগম জেরা চালিয়ে গেলেন, দেশের বাড়ি কোথায়? রুদ্র জানালো, পুরান ঢাকায়। পারুল বেগম আর কোনো প্রশ্ন না করে রুমে ঢুকলেন। তিনি তন্ডার মাথার কাছে বসে পরম মমতায় তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তন্ডার শান্ত মুখটা দেখে তিনি আনমনে বলে উঠলেন, মেয়েটা কি সুন্দর রে রুদ্র, একদম পুতুলের মতো মায়াবী। মায়ের কথা রুদ্র ঠোঁটের কোণে হালকা হাসি রেখে ফুটে উঠল। সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র বেরিয়ে যেতেই পারুল বেগম নিজের মোবাইল বের করে তন্ডার সাথে কয়েকটা সেলফি তুলে নিলেন। মেয়েটার নরম গাল দুটো হালকা টিপে দিয়ে বিড়বিড় করলেন, ইস কি সুন্দর, পুরো একটা জ্যান্ত পুতুল যেন। রুদ্র ড্রয়িং রুমে এসে দেখে রায়হান আর রূপা কি এক গম্ভীর আলোচনায় মগ্ন। রুদ্র তাদের পাত্তা না দিয়ে সোফায় গায়ে দিল। রায়হানকে জিজ্ঞেস করলো, ডাক্তারকে কল দিয়েছ? রায়হান উত্তর দিল, হ্যাঁ, তৌকিরকে কল দিলাম, ও পথে আছে, চলে আসবে এখনই। তৌকির রায়হানের খালাতো ভাই। সে লন্ডন থেকে ডাক্তারি শেষ করেছে এবং এখন একজন নামকরা চিকিৎসক। রুদ্র ক্লান্তি অনুভব করছিল। সে রূপাকে বলল, রূপা, আমাকে এক কাপ ব্ল্যাক কফি খাওয়াতে পারবি? রূপা কিচেনের দিকে যেতে যেতে হাসি মুখে বলল, আনছি ভাইয়া। রুদ্র চারদিকে তাকিয়ে দেখলো তার আদরে ভাগ্নি রায়া নেই। জিজ্ঞেস করলো, রায়া কোথায়? ওকে দেখছি না যে। রূপা দূর থেকে জানালো, আছে, ও ঘুমাচ্ছে। সকালে খুব ভোরে উঠেছে তো, এখন আর চোখ মেলে তাকাতেই পারছে না। এরই মধ্যে রায়হান রুদ্র পাশে এসে বসলো। নিচু স্বরে ডাকলো, বুড়ো। রুদ্র মোবাইল স্ক্রিনে চোখ রেখে বলো, বলো। রায়হান জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবে? রুদ্র এবার মোবাইল সরিয়ে রায়হানের দিকে তার চোখে তাকালো। শীতল গলায় বলল, তন্ডা শুধুই আমার স্টুডেন্ট, এর থেকে বেশি কিছুই নয়। তোমাদের সবার অবস্থা দেখে মনে হচ্ছে মেয়েটাকে এখানে একা ফেলে আসলেই বোধহয় ভালো হতো। রায়হান টিপকিনি কেটে বলল, কিন্তু তোমার চোখ সে কথা বলছে না বন্ধু। রুদ্র পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাই নাকি? তা আমার চোখ কী কথা বলছে?
রায়হান মজা করে বলল, চোখ বলছে তলে তলে টেম্পো ঠিকই চলছে, শুধু আমাদের বললেই হরতাল শুরু করো। রুদ্র এবার চরম বিরক্ত হয়ে একটা গালি দিয়ে বলল, বসলো বাল। রায়হান হো হো করে হেসে উঠে বলল, গালি দিও না বন্ধু, ইসলামের পথে আসো, বালের বিকল্প হিসেবে চুলকে বেছে নাও। রুদ্র এবার আর সহ্য করতে পারল না, সে সোফায় কুশনটা তুলে রায়হানের মুখের উপর সজোরে ছুঁড়ে মারল। মারামারি করছো কেন তোমরা? রূপার কথায় দুজন দুজনের দিকে তাকালো। রূপার ট্রেতে করে কফি নিয়ে এসেছে। কফির কাপগুলো টেবিলে নামিয়ে রেখে সে রুদ্রকে একই প্রশ্ন করলো, সত্যি করে বলবে মেয়েটাকে? রুদ্র একই উত্তর দিল, স্টুডেন্ট। রূপা আবার খোঁচালো, শুধুই কি স্টুডেন্ট? রুদ্র এবার রূপার দিকে চোখ রাঙিয়ে তাকাতে সে হাসতে হাসতে কিচেনের দিকে দৌড় দিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। রূপা গিয়ে দরজা খুলল। ভেতরে ঢুকল তৌকির। রুদ্র উঠে দাঁড়িয়ে তৌকিরের সাথে কুশল বিনিময় করলো। তৌকির প্রফেশনাল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কার কি হয়েছে? রায়হান একটু বানিয়ে বলল, তোর ভাবির একটা কাজিন এসেছে আমাদের বাসায়, ও হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তৌকির বলল, কোথায় আছে এখন? নিয়ে চলো আমাকে। রায়হান তৌকিরকে নিয়ে তন্ডা রুমে গেল। রুদ্র এখনও ভুরুকুচকে দাঁড়িয়ে আছে। সে বুঝতেই পারল না রায়হান মিথ্যে বলল কেন। তন্ডা তো তার কাজিন নয়। রুদ্র কৌতূহলী হয়ে পেছনে পেছনে রুমে গেল। সে দেখল তৌকির দরজা দাঁড়িয়ে একদৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা তন্ডার দিকে তাকিয়ে আছে। তৌকিরের সে তন্ময় হয়ে তাকিয়ে থাকাটা রুদ্রের মোটেও ভালো লাগলো না। কেন ভালো লাগলো না সেটা কারণটাও সে নিজেও জানে না। পারুল বেগম তখনও তন্ডার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তৌকির মায়ের সাথে কথা বলে ধীর পায়ে তন্ডার দিকে এগিয়ে গেল। রায়হান তৌকিরকে বসার জন্য একটি চেয়ারে এগিয়ে দিল। তৌকির তার স্কোথেপোস্কো বের করে পরীক্ষা শুরু করলো। তবে তার চোখ বরাবর তন্ডার ছিগ্ধ মুখের উপর স্থির হয়ে যাচ্ছিল। সে রুদ্রকে জিজ্ঞেস করলো, ভাইয়া, উনি আপনার কেমন কাজিন? রুদ্র কিছু বলার আগেই রায়হান মাঝখান থেকে বলে উঠল, আরে সেসব না হয় পরে শুনবি, আগে মেয়েটাকে দেখ কী হয়েছে। তোকে একটু দীর্ঘশ্বাস ফেলে তন্ডার পাশ দেখল। কিছুক্ষণ পর সে গম্ভীর হয়ে বলল, উনি ঠিকমতো খাওয়া দাওয়া আর ঘুমানোর কোনোটাই করছেন না, কিছু নিয়ে হয়তো বেশি চিন্তা করছেন। আর যতটুকু বুঝলাম উনি মেবি ঘুমের অভাবে কড়া ডোজের কোনো ঘুমের ওষুধ খেয়েছিলেন, যার সাইড ইফেক্ট এখন দেখা দিচ্ছে। পারুল বেগম চিন্তিত হয়ে বললেন, এখন আমাদের করণীয় কি সেটা বলো বাবা। তোকে পরামর্শ দিল, ওনার শরীর প্রচুর দুর্বল, এখন ঘুমাচ্ছেন, ঘুমাতে দিন। এখন 4:30 বাজে, ওনার ঘুম হয়তো 7টার দিকে ভাঙবে। তখন উঠলে 1 গ্লাস গরম দুধে দুটো ডিম মিশিয়ে খাইয়ে দিবেন। আর কাল সময় করে একবার আমার চেম্বারে নিয়ে আসবেন। ওনার শরীরের অবস্থা বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। শরীর বেশি দুর্বল থাকলে সেলাইনও দিতে হতে পারে। ত্বকের কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু তার দৃষ্টি তখনও তন্ডার উপর। রুদ্রের ভেতরে এবার একটা অচেনা জ্বালা অনুভব হলো। সে কি তবে জেলাস? কিন্তু একটা ছাত্রীর জন্য কেন সে জেলাস হবে? রুদ্রের ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। তোকে বিদায় নেওয়ার সময় রায়হানের বাইরে ডেকে নিয়ে গেল। বাসার বাইরে এসে রায়হানকে হাত চেপে ধরলো, ভাইয়া, মেয়েটা ভাবির কেমন কাজিন? রায়হান আবার বাহানা দিয়ে, পুরনো কুটুম, ওই বুজুং বাজুং দূর সম্পর্কের কাজিন আর কি। তোকে সরাসরি বলো, আম্মু আমার জন্য বিয়ের জন্য মেয়ে দেখছে। রায়হান হেসে বলল, তাই নাকি? ভালোই তো, এত বড় দামড়া ছেলে বউ ছেলে আর কতদিন থাকবে? অন্য সময় হলে তো ওকে রেগে যেত, কিন্তু আজ হাসলো। রায়হানের হাত ধরে বসলো। ভাইয়া, একটা হেল্প করবে? রায়হান ভুরু কুঁচকে বলল, কী হেল্প? টাকা পয়সা চেয়ে আবার লজ্জা দিস না, আমি ভাই গরিব মানুষ। তোকে বিরক্ত হয়ে বলল, ওহ চুপ করো তো, শুধু ফালতু কথা বলো। শোনো, মেয়েটার সম্পর্কে কী জানো তুমি? ওর বাড়ি কোথায়, এখানে কোথায় থাকে? রায়হান সত্য আড়াল করে বলল, কিচ্ছু জানি না রে, আজকে তো প্রথম দেখলাম। তোকে গাড়িতে উঠতে উঠতে বলল, আচ্ছা ঠিক আছে, একটু খোঁজ নিয়ে আমাকে জানিয়ে দিও প্লিজ। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই দাঁড়া, ব্যাপার কি তোর? তোকে রহস্যময় হেসে বলল, সময় হলে বলবো। গাড়ি স্টার্ট দিয়ে তৌকির চলে গেল। রায়হান এক
তোকে রহস্যময় হেসে বলল, সময় হলে বলবো। গাড়িটা স্টার্ট দিয়ে তৌকি চলে গেল। রাহান একা একা তৌকির চলে গেল। একা একা বিড়বিড় করে বলল, হে খোদা, যা হয়েছে তাই যেন হয় না। তবে মেয়েটা তো অচিরেই গান গাইতে হবে, বিধি তুমি বলে দাও অধিকার। রায়ান বাসার ভিতরে ফিরে দেখলো রুদ্র সোফায় বসে রায়ার সাথে খেলছে। রায়া ঘুম থেকে উঠে মামাকে দেখে দারুণ খুশি। রূপা এসে রায়ানকে জিজ্ঞেস করলো, তৌকির ভাই কি বলল? রায়ান রুদ্রর দিকে আর চোখে তাকিয়ে উত্তর দিল, তন্ডার কথা জিজ্ঞেস করলো। রূপা কৌতূহলী হয়ে বলল, তন্ডার কথা কেন? রায়ান বলল, আরে ওর বাড়ি কোথায় কোথায় থাকে সব জিজ্ঞেস করছিল। মনে হয় তৌকিকের পছন্দ হয়েছে, খালা তো ওর জন্য মেয়ে খুঁজছে। তৌকির বোধ হয় তন্ডাকেই পছন্দ করে ফেলেছে। রুদ্র কানে কথাগুলো আসা মাত্রই সে রায়ার সাথে খেলা থামিয়ে দিল। তার হাতের খেলনাটা শব্দ করে চেপে ধরল সে। এক অজানা আশঙ্কায় রুদ্রের বুকটা ধুপ করে উঠল। ড্রয়িং রুমের গুমট পরিবেশে অস্থিরতা ক্রমে বাড়ছিল। সে অবিরত ভাবতে লাগলো, তোকে কি আসলে তন্ডাকে প্রথম দেখাতে পছন্দ করে ফেললো? সে কি বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে? না হলে তন্ডার ব্যাপারে তকির এত কৌতূহল কেন? রুদ্রকে একমনে কিছু একটা ভাবতে দেখে রায়ান দুষ্টুমি করে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা রুদ্র, তন্ডা সম্পর্কে একটু বিস্তারিত খোঁজ নিয়ে দিতে পারবে? রুদ্র ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। তন্ডাকে? পাশ থেকে রূপা সংশোধন করে দিল, আরে ওর নাম চন্ডা না, তন্ডা। রায়ের বাবা তো সবসময় নামে 12টা বাজায়। রায়হান হেসে বলল, ওই একটাই হলো, নাম নিয়ে কাম নেই বুড়ো। তুমি কি ওর ব্যাপারে একটু খোঁজ নিয়ে দিতে পারবে, নাকি সেটাই বলো? এবার কিছুটা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, কি দরকারে খোঁজ নেবে, আগে সেটা বলো। রায়ান সরাসরি উত্তর দিল, তৌকির বলল, ছেলেটা মনে হয় বেশ সিরিয়াস। রুদ্রের ভেতরটা জ্বলে উঠল, তবুও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তন্ডা খোঁজ দিয়ে তৌকিকের কাজকে? ও তো এখানে ডাক্তার হিসাবে এসেছিল, ঘটক হিসাবে তো নয়। রূপা মুচকি এসে বলল, ভালো লেগেছে হয়তো, প্রথম দেখায় প্রেম বলে একটা কথা আছে না, তন্ডার মতো মেয়েকে যে কেউই পছন্দ করবে। রুদ্র আবার একটু তপ্ত স্বরে বলল, তোমাদের কি মনে হয় মেয়েটা এখন পড়াশোনা ছেড়ে বিয়ে করবে? রায়হান কাত নাচিয়ে বলল, আমাদের মনে হওয়া না হওয়া দিয়ে তো কিছু এসে যায় না বড়ো, ওদের ভালো লাগলে পরে দুই ফ্যামিলি কথা বলবে। রুদ্র এবার শটান দাঁড়িয়ে পড়লো, স্পষ্ট গলায় জানিয়ে দিল, যা ইচ্ছে করো, তবে সরি, আমি কোনো খোঁজ নিয়ে দিতে পারবো না, কারণ আমি রুদ্র ওয়াজিদ হটকালি করি না। বা দমল না, সে আলতো করে বলল, আচ্ছা তোমাকে খোঁজ নিয়ে দিতে হবে না, তন্ডা উঠলে আমি নিজেই ওর সাথে কথা বলবো। রুদ্র বিরক্তি নিয়ে বলল, অসুস্থ একটা মেয়েকে শুধু শুধু বিব্রতবোধ পরিস্থিতিতে না ফেলাই ভালো। কী নিয়ে এত গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে তোমাদের মধ্যে? পারুল বেগম গম্ভীর কণ্ঠে শুনে তিনজনই সেদিকে তাকালো। রূপা আমতা আমতা করে বলল, মা, তৌকিরের কথা বলছিলাম। পারুল বেগম সোফায় আয়েশ করে বসে জিজ্ঞেস করলেন, ওর আবার কি হয়েছে? আচ্ছা বাদ দাও সেসব, আমার কথা শোনো এবার। রুদ্র বসার ঘরে থিতু হয়ে বসে রইল। বলো। পারুল বেগম তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে বলেন, যাকে সাথে নিয়ে এসেছো তার নামটা যেন কি বললে? রুদ্র জবাব দিল, তন্ডা, তন্ডা মাহমুদ। পারুল বেগম আবার জেরা শুরু করলেন, ওর দেশের বাড়ি কোথায়, এখানে থাকে কোথায়? রুদ্র জানালো, দেশের বাড়ি পুরান ঢাকা, এখানে একটা হোস্টেলে থাকে। পারুল বেগম এবার বিরক্ত হয়ে বলেন, হোস্টেলে যে থাকে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কথা হলো হোস্টেলটা ঠিক কোথায়, ঠিকানা কি? রুদ্র এবার একটু অপ্রস্তুত হয়ে বলল, সেটা আমি কিভাবে জানবো মা? রূপা এবার কৌতূহলী হয়ে মাকে জিজ্ঞেস করলো, এত কিছু জেনে তুমি কি করবে মা, তোমার মতলবটা কি? পারুল বেগম রহস্যময় হাসি দিয়ে বললেন, দরকার আছে, পরে বলবো। রুদ্র, রায়হান কিংবা রূপা কেউই ভদ্রমহিলার আসল উদ্দেশ্য বুঝতে পারল না। তিনি সাধারণত এতটা কৌতূহলী হন না, কিন্তু আজ তন্ডার ব্যাপারে তার এত প্রশ্ন সবাইকে অবাক করে দিল। রূপা পরিস্থিতি হালকা করতে রুদ্র আর রায়হানকে বলো, তোমরা তো দুপুরে খাওনি মনে হয়, যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। রুদ্র নিষ্প্রিয় গলায় বলো, আমি খাবো না, ইচ্ছে করছে না। পারুল বেগম তার মোবাইলের স্ক্রিনটা রুদ্রের চোখের সামনে ধরে বলল, সুন্দর লাগছে না আমাদের, দেখ তো। রুদ্র তাকিয়ে দেখলো, অবচেতন তন্ডার পাশে গাল মিলিয়ে তার মা একটা সেলফি তুলেছেন। সে মায়ের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা,
তুমি দিন দিন ইম্যাচিওর হয়ে যাচ্ছ। রূপা চেঁচিয়ে উঠল, কী ছবি মা, আমাদেরও দেখাও। পারুল বেগম মোবাইলটা আড়াল করে বললেন, পরে দেখাবো, আগে মেয়েটা সুস্থ হোক। ছোট রায়া তখন রুদ্র কোলে বসা ছিল, সে ছবিটা দেখে ফেলেছে। আদো আদো বলে বলে উঠল, আমি জানি কি ছবি। রায়হান সুযোগ পেয়ে জিজ্ঞেস করলো, কী ছবি মা? রায়া হাত পা নেড়ে বলো, আমাদের বাসায় না একটা আন্টি আছে, ওই আন্টির সাথে নান্না সেলফি তুলেছে। রূপা অবাক হয়ে বলল, সিরিয়াসলি মা, তুমি অসুস্থ মেয়েটার সাথে সেলফিও তুলে নিয়েছো? পারুল বেগম হেসে বললেন, কি করব, এত মায়াবী একটা মেয়ে, সেলফি তোলার লোভ সামলাতে পারেনি। রুদ্র আর সেখানে দাঁড়ালো না, সে রায়াকে কোলে নিয়ে নিজের গেস্ট রুমের দিকে চলে গেল। সে চলে যেতে পারুল বেগম ফিসফিস করে রূপাকে বললেন, মেয়েটা উঠলে আমি নিজেই কথা বলবো, দেখতে শুনতে তো দারুণ, দেখেই বোঝা যাচ্ছে ভদ্র পরিবারের মেয়ে। রূপা চিন্তিত মুখে বলল, কিন্তু মা, ভাইয়া কি রাজি হবে? পারুল বেগম দীর্ঘ গলায় বললেন, রাজি না হয়ে যাবে কই? রুদ্র রায়কে কোলে নিয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন লন্ডনের সন্ধ্যা নামছে। শরতের এই গোধূলিটা বড় মায়াবী। আকাশের এক কোণে সিঁদুরের মেঘের আভা, আর অন্য কোণে একটু একটু করে অন্ধকার জমা হচ্ছে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো এক এক করে জ্বলে উঠছে, যার হলদেটে আলো ভেজা ফুটপাতের ওপর অদ্ভুত এক নির্জনতা তৈরি করেছে। বাতাসের ঝাপটায় শুকনো পাতাগুলো রাস্তা লুকুটুকুটি খাচ্ছে। লন্ডনের এই নিস্তব্ধতা রুদ্রর খুব প্রিয়, কিন্তু আজ কেন জানি তার অস্থিরতা কাজ করেছে। রায়া হঠাৎ করে চিবুক ধরে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, মামা, আন্টি এটা কে? আমার মামুনি? রুদ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে মনে বলল, শালার কপাল, এই এক প্রশ্ন থেকে আর কেউ বাকি থাকলো না। সে এই 2 বছরের পিছিয়েটাও এই এক প্রশ্নই করে ফেললো। রায়া মামাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, বলো না মামা, এটা আমার মামুনি? রুদ্র নিজেকে সামনে নিয়ে বলল, না বাবা, এটা তোমার আন্টি, শুধুই আন্টি। রায়া বায়না ধরে পা ছুঁয়ে বলল, না না, এটাই আমার আন্টি, এটা আমার মামুনি। মামুনি তো আমার মতো দেখতে। রুদ্র অপ্রস্তুত হয়ে বলল, ছি মা, এসব পচা কথা বলতে হয় না। রায়া মুখ ফুলিয়ে বলল, তুমি পচা। রুদ্র এবার হো হো করে হেসে ফেলল। রায়া কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে মা, আমি পচা, এবার খুশি? মামা নিজেকে নিজে পচা স্বীকার করায় রায়া মহা খুশি। সে এমনভাবে হাসতে লাগলো যেন যে কোনো এক বিশাল যুদ্ধে জয় করে ফেলেছে। রাত তখন প্রায় 8:30। ঘরের ভেতর ডিম লাইটের হালকা নীলচে আলো জ্বলছে। তন্ডার চোখের পাতা জোড়া ধীরে ধীরে কেঁপে উঠছে। তার শরীরে পাথরের মতো ভারী মনে হচ্ছে। সে অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই দেখলো সে তার হোস্টেলের রুমে নেই। ঘরের আসবাবপত্র, সিলিংয়ের কারুকাজ সবই একদম অচেনা। তন্ডা উঠে বসার চেষ্টা করলো, কিন্তু মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করায় আবার বালিশে মাথা রাখলো। সে ভাবতে চেষ্টা করলো শেষ কি ঘটেছিল। তার মনে পড়ল সে টেমস নদীর পাড়ে একা বসেছিল। তারপর হঠাৎ তার নাকে এলো সেই পরিচিত দামি আফটার সেভের ঘেরান, যা কেবল রুদ্র ছেড়ে থেকে পাওয়া যায়। তন্ডার বুকটা ধক করে উঠল। সে কি তবে রুদ্র ছেড়ের আশেপাশে অবস্থান করছে, নাকি এই সবই তার মনের ভুল? তারা ধীর পায়ে ঘরের চারপাশে দৃষ্টি বোলালো। দেখলো খাটের পাশে টেবিলে এক গ্লাস জল আর কিছু ওষুধ রাখা। ঠিক তখনই দরজার হাতল ঘোরানোর শব্দ হলো। অচেনা ঘরের নিস্তব্ধতা ভেঙে দরজার হাতল ঘোরার শব্দ হলো। তন্ডা দেখলো দরজা খুলে টুকটুক করে রুমে প্রবেশ হলো ছোট্ট একটা শিশু। বাচ্চাটা তন্ডার শিওরে এসে দাঁড়িয়ে বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকে দেখলো। তারপর মিষ্টি করে হেসে আদো আদো বলে বলল, তুমি উঠে গেছো, দাঁড়াও, আমি নান্না আর মাম্মাকে ডেকে আনি। একথা বলে বাচ্চাটা এক দৌড়ে বাইরেই চলে গেল। তন্ডা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে বসে রইল। সে এখনো বুঝতেই পারছে না তার সঙ্গে আসলে কী ঘটছে, কিংবা সে এখন ঠিক কোথায় আছে। তার শেষ স্মৃতি বলতে টেমস নদীর পাড়ে ঝাপসা হয়ে আসা বিকেলটা। খানিক বাদে রুমে প্রবেশ করলেন এক মধ্যবয়স্ক মার্জিতা নারী এবং তার সঙ্গে একটা তরুণী। তরুণীর কোলে একটু আগে সে পিচ্চি মেয়েটা। মধ্যবয়সী মহিলাটি তন্ডার মাথার পাশে পরম মমতায় বসে কপালে হাত রাখলেন। সিক্ত স্বরে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে এখন? আগের চেয়ে একটু বেটার ফিল করছো? তন্ডা ততক্ষণে নিজেকে সামনে নিয়ে বালিশে হেলান দিয়ে বসলো। মৃদু স্বরে বলল, মাথাটা এখন একটু ঝিমঝিম করছে।
এরপর কিছুটা ইতস্ত করে জিজ্ঞেস করলো, এটা কোথায়, আর আপনারই বা কারা? মহিলাটি মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বললেন, আমি রুদ্র ওয়াদির মা, আর ও আমার মেয়ে রূপা, আর রূপার কোলে আমার নাতনি রায়া। এমন উত্তর তন্ডার কল্পনাতীত ছিল। স্যারের বাড়ি মুহূর্তে সে ভীষণ বিব্রত বোধ করলো। কান ঝাঁঝা করে এক অস্বস্তি নিয়ে সে থতমত খেয়ে বলল, আমি আমি এখানে কেন?